শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ ছড়াচ্ছে আতঙ্ক। বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে ফাঁদে ফেলে অর্থ আদায় ছিল হত্যাকারী জরেজ ও তার প্রেমিকার টার্গেট, জানালো র্যাব। নয়াপাড়া গ্রামে খণ্ডিত মরদেহের দাফন সম্পন্ন। বরিশাল বিভাগের হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত ৫ সংসদীয় আসনটি ফিরে পেতে চায় বিএনপি। অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও প্রেমিকা শামিমার। সকালে কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন। বলেন, গেল রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় শামিমাকে। এর আগে মূল হোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, জরেজ ও শামিমা মিলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে। পরে চেতনানাশক ব্যবহারে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ ১২ নভেম্বর আশরাফুলকে হত্যা করে ২৬ টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। শামিমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেইলের মাধ্যমে ৭ লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টায় রংপুর বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে। এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত ২৬টি টুকরো নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে 2 ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামিমাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কোনাবাড়ির বাইমাইলের নওয়াব আলী মার্কেটে এলাকার একতা টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইলের একতা টাওয়ারের ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ইমরান হোসেন। গত রাতে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে এই দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত স্বামী ইমরানকে হাসপাতালে এবং মরদেহটি মর্গে পাঠায় পুলিশ। নিহতের মেয়ে শারমিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশ। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, সমাবেশে কারা কারা অংশ নিচ্ছেন, কি বলছেন তারা? সকাল থেকে 9টা থেকেই চলছে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুয়াতে মহাসম্মেলন। সেখানে ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান, ভারত থেকে শুরু করে বেশ কয়েকটি দেশের বড় বড় যে আলেমরা এসেছেন, প্রখ্যাত আলেমীদিন এবং ইসলামিক স্কলাররা এসেছেন। সকলেই শুরু থেকে সকলেই বক্তব্য রাখছেন। আমরা এখন পর্যন্ত যেমন
শুনছি তারা বলছেন আসলে যে বাংলাদেশে যে কাদিয়ানি সম্প্রদায় রয়েছে তাদেরকে অবিলম্বে অমুসলিম হিসেবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে, কারণ কাদিয়ানিরা নানাভাবে তারা ধর্মের মুসলমানদের সাথে তাদের যে আসলে সম্পর্ক কিংবা তাদের বেশ কিছু পার্থক্য রয়েছে। ইসলাম ধর্মের যে শেষ নবীকে তারা বিশ্বাস করেন না, সেসব বিষয়গুলো তারা এখানে তুলে ধরছেন এবং তারা সরকারের প্রতি বেশ কঠোর ভাষায় তারা বলছেন যে অনতিবিলম্বে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মূলত এই সম্মেলনটি কিন্তু বাংলাদেশে এর আগেও হয়েছে, সেটি কিন্তু খুব ছোট ছোট ভাবে বিক্ষিপ্ত ভাবে হয়েছিল, তবে এবারেই কিন্তু প্রথমবারের মতো আন্তর্জাতিক নবুয়াতে মহাসম্মেলন হিসেবে আয়োজন হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি মুসলিম দেশের বড় বড় আলেম ওলামাগণ সেখানে অংশ নিয়েছেন এবং সকলেরই দাবি কিন্তু একটাই, তারা বলছেন যে কাদিয়ানী সম্প্রদায় পৃথিবীর যে যে দেশে আছে সব জায়গায় যেন তাদেরকে যেন অমুসলিম হিসেবে তাদেরকে ঘোষণা দেওয়া হয়। এই বিষয়ে তারা কিন্তু বেশ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে বলছেন যে শুধুমাত্র যে বাংলাদেশে এই দাবি করা হচ্ছে তেমনটি কিন্তু নয়। তারা বলছেন যে মালয়েশিয়া, সৌদি আরব সহ বেশ কিছু দেশে তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের হজের ক্ষেত্রে তাদের বিধিনিষেধ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি পক্ষ থেকে তারা বলছেন যে সরকারি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করা হয়, সে নিয়ে মূলত তাদের আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি বার্তা। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল যুক্ত হওয়ার জন্য। সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন 5 দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন এটি। বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থাকে জাতীয় রাজনীতিতেও, তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি, আর বরিশাল 5-এ অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের 21 আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল 5। 325 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন। বরিশাল 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে। এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী। এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে, এবং কালচারাল হাব, একটা সোশ্যাল হাব, এবং এখানে পলিটিক্সটা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বর্তমান সময় না, বহুত আগের থেকে হয়ে আসছে। বরিশাল হচ্ছে বিভাগীয় সদর, সেই হিসাবে সমগ্র বিভাগের প্রাণকেন্দ্র এটি। যিনি এমপি হন, সাংসদই হন, উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে থাকেন। 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল 5। এর আগে 1979তেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী। তাই এ আসনে মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়েট 6 নেতা। এবারও দলের আস্থা বিগত 4 বারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি। মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে। ইনশাআল্লাহ গণতন্ত্র উত্তরণে আমরা এগিয়ে চলছি এবং দেশনেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খেটেছে, তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে নাই, কাজেই এবার তো মহাসমারোহে মানুষ ভোট দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমোনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায়, তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার। আমি মনে করি ওই পুরানো অঙ্কে অমুকের এত ভোট ছিল, তমুকের তত ভোট ছিল, এগুলো আসলে কিছু না। মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে, এখন নতুন অঙ্ক কষবে। আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলো সব বাদ হয়ে যায়। দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল 5 আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল। ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জামায়াত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে
আমরা জনগণের কাছ থেকে সেটাই পাচ্ছি। বরিশাল ৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৩,৯৫০, নারী ভোটারের সংখ্যা 2,47,000 এবং পুরুষ ভোটার 2,46,943। হিজড়া ভোটার আছেন 7 জন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলাদা ভোট ব্যাংক রয়েছে। গুঞ্জন আছে এই দুই দলের প্রার্থী হতে পারে একজন। আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভোটের মাঠে কঠিন পরীক্ষায় পড়ে যেতে পারে বিএনপির প্রার্থী, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়, তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ কথা জানান তিনি। বলেন, জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে আজ 400 পরিচ্ছন্নতা কর্মী শনির আখড়া এলাকায় অভিযানে অংশ নেয়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তো এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে, এটিকে আমরা অ্যালার্মিং মনে করি না, তবে আমরা সচেতন আছি। প্রতিটি প্রাণী মূল্যবান, আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক, একটি মৃত্যু ঘটুক, এটি আমরা চাই না। কাজেই আমরা আশা করছি যে আমাদের যে সময়োপযোগী কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং এটি আজকেই এখান থেকে শুরু হয়েছে তা না, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস রয়েছে। এ যেন প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি। নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেয়া হচ্ছে হাট বাজারের জন্য, অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ। এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা। এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর। নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট বাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের, কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয়ায় আদায় করা হয় বাড়তি টাকা। বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি, যেমন 15টা 20টা বাজারে প্রতিদিন যাই। এখন একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। আমাদের কোনো গাড়িতে বা কোনো বাজারে তারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত দাবি করতেছে। এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। হাইওয়ে রোডে গাড়ি থাকে, সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে, তাহলে এটা তো হাইওয়ে রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই। এটা বাজারের আয়ত্তায় পড়ে না। ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয়, টোল না দিলে ওনারা ঝামেলা করে। চাঁদা না দিলে মনে করেন এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। অভিযুক্তদের দাবি, যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না, তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল। 80 লাখ টাকা নিছে বাজার ইজারাদার। খাসের জায়গা ওখানে কম, খাসের জায়গা নাই বলতে বোঝা যায়। আর আপনার ওই যে হাইওয়ে সাইডে বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি। ইজারা নিয়ে এমন বিশৃঙ্খলা কেন হচ্ছে সেই প্রশ্নে ইওনো বললেন, সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই দুরবস্থা। ইজারা দেওয়ার পূর্বেই হচ্ছে রেটটা নির্ধারণ করে সেটা হচ্ছে নির্দিষ্টমান স্থানে যে ইজারা পায় সে হচ্ছে প্রদর্শন করবে। তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের নাই, এটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস না থাকার কারণে আসলে নির্ধারিত প্রত্যেকটা জায়গায় একটা নির্ধারিত যে টোল রেট থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নাই। অতিরিক্ত টোল এবং টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা। বলছেন, এ কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার। এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের। এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা। মেট্রো রেল
জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম। তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বেয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে। দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড। সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন, মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য। আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে। ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটলো, তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে। এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে, কোনো বিপদ হলে সেটি সিগন্যাল দেয়। আমরা 24 ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি। মাথায় রাখতে হবে, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি। আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও। চীনের গুয়াংজুতে মেট্রো রেলের 1000 কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই। নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল। আরও অন্তত 2 বছর লাগবে গুয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে। Guangzhou Metro has already operated over 1000 kilometer metro lines. 13.5 মিটারের টানেল বোরিং মেশিন নিয়ে আন্ডারগ্রাউন্ড এই লাইনের কাজ করছি আমরা। এটি 2028 সালের মধ্যে চলাচলের উপযোগী হবে। এখানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তা সবচেয়ে আধুনিক। আমাদের এই নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত মেট্রো চলাচল নিশ্চিত করা। চীনা প্রকৌশলীরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রুটিন মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে কেবল স্বস্তিরই নয়, সবচেয়ে নিরাপদ গণপরিবহনও হবে মেট্রো রেল। 2028 সালে এই প্রকল্প শেষ হলে এইখান দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 160 কিলোমিটার বেগে। চীনা প্রকৌশলীরা বলছেন, এটি নির্মাণের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জননিরাপত্তার বিষয়টি। সেই সাথে নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন। নগর জীবনের ক্লান্তি কাটাতে ঢাকাবাসীর বিনোদনের তালিকায় যুক্ত হয়েছে একেবারেই নতুন রোমাঞ্চ ওয়াটার জর্বিং। দেশের ইতিহাসে প্রথমবার এই অভিনব খেলার আয়োজন হয়েছে রাজধানী দিয়াবাড়িতে। বিশাল স্বচ্ছ বলের ভেতরে ঢুকে পানির উপর হাঁটা কিংবা দৌড়ানোর অভিজ্ঞতা এখন আকর্ষণ করছে ছোট বড় সবার মন। চলুন দেখা যাক এই নতুন বিনোদনের রোমাঞ্চকর জগৎ। পানির উপর স্বচ্ছ বলের ভেতর দৌড়ানো আর হাঁটা চলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কেতাবি নাম ওয়াটার জর্বিং। ইউরোপের জনপ্রিয় এই কসরতের দেখা মিলছে বাংলাদেশেও। 2 মিটার ব্যাসের স্বচ্ছ বলের ভিতর এক বা একাধিক অংশগ্রহণকারীকে প্রবেশ করতে হয়। এরপর বাইরে থেকে সিল করে দেওয়া হয় সেই বল। বাতাস ভরা বলটি পানিতে নামিয়ে দিতেই শুরু হয় পানির ওপর হাঁটা, দৌড়ানো আর গড়িয়ে পড়ার মজার অভিজ্ঞতা। বাহিরের দেশে সব দেখেছিলাম যে সুন্দরভাবে এভাবে মানে ওয়াটার ড্রাইভিংটুকু হয়, বাট আমরা কখনো এটার এক্সপিরিয়েন্সটা নিই নাই। ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্সটা নেওয়া। ফেসবুক এটা দেখে খুবই আগ্রহ হয়েছে, এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে আজকে, সে উঠবে, আমরা খুব এক্সাইটেড। জনপ্রিয় এই খেলা রাজধানীর দিয়াবাড়িতে এরই মধ্যে বিনোদন প্রেমীদের কাছে পেয়েছে কদর। নগর জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটুখানি ভিন্ন রকম আনন্দ খুঁজে নিতে দিয়াবাড়ি লেক হয়ে উঠেছে রোমাঞ্চ প্রেমীদের নতুন গন্তব্য। ভয়ের কিছু দেখি না, যেহেতু এখানে ওয়াটার আপনার অত ডেপথ না, পাশাপাশি এখানে সিকিউরিটি আছে অনেক, যারা আছে তারা বেশ অ্যাক্টিভ। এটা আমাদের জন্য নতুন একটা বিষয়, তো আশা করি ভালো, এখানে আপনার ভয়ের কোনো ইস্যু নাই। আমরা এইমাত্র ওয়াটার জর্বিং থেকে নামলাম, তো আমাদের এক্সপিরিয়েন্সও ভালো। উদ্যোক্তারা বলছেন, খেলাটি দেশে নতুন হয় এরই মধ্যে ভালো সাড়া মিলেছে। মানুষজন আসতেছে প্রতিদিন ঘুরতে ফিরতে, অনেকে কাইকিং করতে আসে, অনেকেই নৌকা রাইড করতে আসে, তো সবার কাছে এটা অনেক নতুন কিছু। কিন্তু যখন তারা একবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে, ওনারা অনেক এক্সাইটেড থাকে, প্লাস ওনারা আবার নতুন করে আসে। পানির উপর ভেসে বেড়ানোর ভিন্ন এই অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ছুটে আসছেন মানুষ। যান্ত্রিক শহরে নগরবাসীর জীবনে বিনোদন এক নতুন মাত্রা যোগ করেছে এই আয়োজন।
তবে শ্বাসকষ্ট আছে এমন মানুষদের এটি এড়িয়ে যাওয়ার পরামর্শ উদ্যোক্তাদের। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও বলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি বিনোদন পিপাসুদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রাণঘাতী মার্কবার্গ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথমবারের মতো এই ভাইরাস সৃষ্ট রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমো অঞ্চলে 9 জনের দেহে জীবাণুটি শনাক্ত হওয়ার পরেই এই কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাল হেমোরজিক ফিভার সন্দেহে রোগ পরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে মার্কবার্গ ভাইরাসের উপস্থিতি। ইবোলা ভাইরাসের সমগোত্রীয় ফিলোভাইরাস মার্কবার্গকে আরও তীব্র ও প্রাণঘাতী বলছেন বিশেষজ্ঞরা। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী এখনও এই ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, র্যাশ এবং তীব্র রক্তক্ষরণের শিকার হয়ে থাকে। মূল উৎস বাদুড় হলেও সংক্রমিত ব্যক্তির শরীরে তরল বা দূষিত বস্তু স্পর্শের মাধ্যমে ছড়ায় এই জীবাণু। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে 7 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় শুক্রবার মধ্যরাতে নওগাম পুলিশ স্টেশনে এই বিস্ফোরণ হয়। সম্প্রতি রাজ্যের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ হয়। জব্দ করা হয় বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে স্থাপনাটির একাংশ। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় 300 ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে। গুড়িয়ে দেওয়া হয়েছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর নাবির আবাসিক বাড়ি। বৃহস্পতিবার রাতে বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়িটি। লালকেল্লায় বিস্ফোরক ভর্তি গাড়ি চালিয়ে নেওয়ার অভিযুক্ত হিসেবে নিরাপত্তা সংস্থাগুলো তাকে শনাক্ত করার পরই নেওয়া হয় এমন পদক্ষেপ। কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্দাই i20 গাড়িটি ডাক্তার ওমরই চালাচ্ছিলেন বলে সন্দেহ করছেন তারা। জড়িত সন্দেহে উত্তরপ্রদেশ থেকে বৃহস্পতিবার আটক করা হয়েছে আরও 2 জনকে, যাদের মধ্যে একজন মেডিকেল কলেজের অধ্যাপক আর অন্যজন জম্মু কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থী।